আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। আপনারা কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ভিডিও ব্লগ দেখছেন তো? আশা করি দেখছেন। যদি দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু নিউ, আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও ব্লগ করতে অনুপ্রেরণা জোগাবে। ওকে ভিউয়ার্স, তো এখন সকালবেলা আমি গাছে পানি দিয়ে বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে আসলাম খাওয়ার জন্য, খাওয়ার টেবিলে নাস্তা করব। তো আমার বাচ্চারা নাস্তা করছে, ওরা আপন মনেই নাস্তা করছে। আজকে হচ্ছে পাউরুটি, একদম শর্টকাট নাস্তা, সাথে একটু ভাজি নিয়েছি। তো বাচ্চাদেরকে একটু পড়াতে বসালাম নাস্তা করার পর। ওরা পড়ছে। আমার বড় মেয়ে তো আলহামদুলিল্লাহ স্কুলে ভর্তি হলো। ও স্কুল বই পড়ছে। আর ছোট তাকে ভেজিটেবলের নামগুলো শিখাচ্ছিলাম। তো ওরা দুজনেই পড়ছে আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ দুজন মিলেমিশেই পড়তে বসেছে। বাচ্চাদের আসলে নিয়ম করে পড়ার টাইমে পড়তে বসানোটা খুবই জরুরি। যতই আপনি টাইমটা মেইনটেইন করতে না পারেন, এরপরেও একটু চেষ্টা করবেন যে টাইম দিয়ে একটু বসানোর। না হলে বাচ্চারা আসলে দুষ্টুমি করতে থাকে, এতে ব্রেনের একটু সমস্যা হয়। তো যাই হোক, ওরা পড়তেছে। আমার অন্যান্য কাজও আছে, ওদেরকে পড়িয়ে উঠে অন্য কাজগুলো করব। তো আমার ছোট বেবিটা আসলে হ্যাঁ, ২টা-৩টা ওয়ার্ড শিখে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখি কি আর শিখতে পারে। এদিকে আমার আম্মু আজকে শুক্রবার দেখে আবার ভাপা পিঠা বানাচ্ছে। আমরা বলেছি আরেকবার বানানোর জন্য। খেতে ইচ্ছে করছিল, রসও আনা হয়েছে সে কারণে। খেজুরের রস যেহেতু আনা হয়েছে ভাপা পিঠার সাথে ভালোই লাগবে। তো আম্মু আসলে গুঁড়িগুলাকে চেলে নিচ্ছে। যে এগুলো ভাপা পিঠা আসলে গুঁড়ি বানানো হয়। এই গুঁড়িগুলা যদি চেলে নেওয়া হয় আসলে এগুলো ঝরঝরা হয়ে যাবে। তো এভাবে আসলে চেলে নিতেই হয়, না হলে ভাপা পিঠাটা আসলে আটা, আটা হয়ে যায়। এটা একদম টেস্ট হয় না। তো আম্মু গুঁড়িগুলাকে ছেলে নিয়েছে ভালো করে। ছেলে নেওয়ার পর প্রেশার কুকার চুলার মধ্যে বসিয়ে দিয়েছে। প্রেশার কুকারের সিটিটা নিয়ে নেওয়া হয়েছে। কারণ প্রেশার কুকারের সিটি দিলে আর হচ্ছে তেল ছাঁকনিটা আসলে বসানো যাবে না। তেলের যে ছাঁকনিটা সেটাতে করে বানাবে। কারণ কাপড়-চোপড় নেওয়ার অত ঝামেলা নেই, ভাপ দেওয়া কত ধরনের ঝামেলা। এভাবে শর্টকাট করে বানিয়ে নিলে খুব শর্টকাটেই হয়ে যায়। তো আমিও শিখছি বারবার দেখে, দেখে। গতকাল একবার দেখছিলাম, আবার দেখতেছি জিনিসটা শর্টকাটে কিভাবে বানাই। তো আম্মু এখন পুরগুলো সব দিবে ওখানে, খেজুরের গুড়, তারপর নারিকেল। তো খেজুরের রসের সাথে আসলে ভাপা পিঠা গেলে গুড়টা দিতে হয় না। এরপর আমার বাচ্চাদের জন্য দিচ্ছে, ওরা গুড় দেওয়াটাই পছন্দ করে সে কারণে। তো গুড়টা দেওয়া হচ্ছে। এরপর উপরে আরগুলা দিয়ে দিচ্ছে আসলে গুঁড়িগুলা। দেওয়ার পরে সিটির মধ্যে বসিয়ে দেওয়া হবে এই ছাঁকনিটা। তাহলে আর কোনো ঝামেলা নাই। কাপড় দিয়ে কাপড় নেওয়া, আবার আস্তে করে নিতে গেলে অনেক সময় ভেঙে যায়। এসব ঝামেলা আর হয় না। তো এই সিটিতে বসিয়ে দিবে। খুব ভালোভাবে দেখেন সিটিতে বসিয়ে দিচ্ছে। আসলে এই কাজগুলো শিখার অনেক কিছু আছে। এত শর্টকাটভাবে বানানো আসলে খুব একটা টাফ ব্যাপার। অনেকেই জানেনই না এভাবে যে প্রেশার কুকারেও ভাপা পিঠা বানানো যায়। তো আমার ভিডিওটা দেখলে আসলে ভালো লাগবে। সে কারণেই দেওয়া। শিখতেও পারল আর আমিও শিখছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। তো আম্মু আরেকটা পুর নিয়ে নিচ্ছে ছাঁকনির মধ্যে। কারণ এটা যখন নামাই ফেলবে তখন আরেকটা দিয়ে দিবে। না হলে লেট হয়ে যাবে। তো খুব শর্টকাট একদম ২-৩ সেকেন্ডের মধ্যে মনে হয় ২-৩ মিনিটের মধ্যে হয়ে গেল। ভাপ চলে আসছে। মানে একদম দেরি হয় নাই। পানির মধ্যে ভাপের মধ্যে যে পিঠাগুলো বসানো হয় এটা আসলে অনেক লং টাইম একটা সময় সাপেক্ষের ব্যাপার হয়। গ্যাস অনেক যায়। আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, তো গ্যাসটাও অনেক ওয়েস্ট হয়। তো এখন এতটাও টাইম লাগে না। একদম একটা দেওয়ার পর ২-৩ মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা কোনো সমস্যাই হয় না। তো হয়ে গেল এটা, ভাপটা হয়ে এসেছে। তো আমাকে দেখতে বলতেছে, আমার আসলে ভয়ও লাগতেছে ভাপ লাগবে। তো আঙ্গুল দিয়ে দেখবো নাকি দেখবো না সেটা চিন্তা করতেছি। আম্মু দেখাই দিচ্ছে এভাবে দেখার জন্য কিরকম হচ্ছে। তো হাত দিয়ে না দেখলে তো আর বুঝবো না। একটু করে হাত দিলাম। তো দেখলাম যে ওভাবে হলেই মানে নামাই ফেলতে পারবে ওটাই। তো হয়ে গেছে অলমোস্ট। হয়ে যাওয়ার পর এটাকে নিয়ে নেওয়া হচ্ছে। একটু ভালো করে চেক করে নিচ্ছে। যদি কাঁচা থেকে যায় আবার চেক হয়ে গেল, নিয়ে নেওয়ার পর আরেকটা সাথে, সাথে বসিয়ে দিচ্ছে।
তো ওটা হবে, আরেকটা বসাবে, এভাবে করে ভাপা পিঠাটা বানানো। আসলে শীতকালে ভাপা পিঠা এসব না গেলে আসলে ভালো লাগে না। যতই কিনে খাই, বাসার মধ্যে খেতে হয়। বাসার মধ্যে বানানো জিনিসের টেস্টটাই আলাদা। তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, ওরাও একটু বানাইলে খুশি হয়, সে কারণেই বানানো। তো এই যে কত সুন্দর হয়ে গেল ভাপা পিঠা, ৫টা মিনিটও হয়নি। আর আমরা যেভাবে পানিতে ভাপ দিয়ে দিই অনেকক্ষণ ধরে করতে হয়, আবার কাপড়টা নিতে হয়, কাপড়টাতে লাগলে ওটা একটু আবার ধুয়ে চেপে নিতে হয়, কত ঝামেলা যে করতে হয়। তো এখন আর কোনো ঝামেলা নাই, এভাবেই করে নেওয়া হয় শর্টকাটভাবে, আর খেতেও ভালো। তো পুরগুলোকে আরেকটাতে বুড়তেছে, ওটা নামিয়ে এটা দিবে, এভাবে পরপর করে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হবে। আসলে হচ্ছে আমরা যারা পিঠা বানাতে জানি না আরকি, আমার মতো যারা আছে কম পিঠা বানানো যায়, তাদের তো এই শর্টকাট পদ্ধতিটাই অবলম্বন করা উচিত। লং পদ্ধতিটাতে গেলে হয় কি, পিঠাও হবে না আর বানানো শিখাও হলো না। আমার আসলে পিঠাটা খুবই কম হয় আমার হাতে। কেমন জানি আমি মানে একদম এলোমেলো করে ফেলি। কিন্তু এরকম শর্টকাট একটা দেখতেছি দেখে আমার মনে হচ্ছে এটা আমার জন্য অনেক ইজি। আর ওটা ভাপের মধ্যে যেটাতে ওটা সমস্যা। তো রসগুলো গরম করতেছি, আসলে ভাপা পিঠা খাবো। টেবিলে নিয়ে গেলাম রসের সাথে ভাপা পিঠা, গরম, গরম অনেক টেস্টি। রসের সাথে একটু দুধ মিক্স করে দেব খাওয়ার সময়। বাচ্চারা খাচ্ছে অনেক আগ্রহ করে। আমার বড় মেয়ে বলতেছে টেস্টি হইছে, অনেক টেস্টি রসগুলা। আর পিঠাটাও অনেক টেস্টি। আমার বড় মেয়ে কিন্তু ভাপা পিঠা খেতে অনেক, অনেক পছন্দ করে। আমার ছোট মেয়েও খাচ্ছে। আমার ছোট মেয়ে হয় কি, পিঠাটা ভেঙে ফেলে মাঝখান থেকে আগে পুরগুলা খেয়ে ফেলবে। খেয়ে তারপর পিঠাটাকে, ওর উল্টা মানে টাইপ। তো বললাম যে রসের সাথে খাও। ও বলছে রসগুলো এমনি খাবো। ও চামচ দিয়ে আলাদা রস খাচ্ছে আর পিঠা খাচ্ছে আলাদা। তো খুব সুন্দর পিঠা উৎসব চলতেছে বাসার মধ্যে। শীতকালের পিঠা উৎসব, একটা উৎসব উৎসব ভাব হয়ে গেল সকালবেলা। ভালোই লাগছে। এখন আসলে ১০টা-১১টার টাইম, ভালো লাগতেছে। তো এখন দুপুর টাইম হয়ে গেছে, রান্নার টাইম অলমোস্ট চলে আসলাম। রান্না করে রান্নার চুলা জ্বালিয়ে দিয়ে আসলে তেল ঢেলে দিলাম। রান্না করব। তেলটা একটু গরম হয়ে গেলেই অন্যান্য সবজিগুলা হচ্ছে ঢেলে দিব। আমি আজকে রান্না করতেছি শিমের বিচি দিয়ে একটা সবজি, মিক্সড সবজি, বেগুন, তারপর হচ্ছে আলু, টমেটো, একদম সবকিছু মিক্স করে একটা সবজি বানাচ্ছি। শীতকালীন সবজি, অনেক টেস্টি। তো এখন আমি পেঁয়াজটা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে মিক্স ভেজিটেবলগুলাই ঢেলে দিব। এখানে এখনো বিচিটা দিই নাই, কারণ শিমের বিচিটা আগে দেওয়া যায় না। শিমের বিচিটা যদি আগে দিই তাহলে শিমের বিচিটা গলে ভর্তা হয়ে যাবে। আর তাছাড়া এমনিও গলে যাবে, গললেও হচ্ছে যে ওভাবে করে একদম ভর্তা হয়ে যাবে না। তো এখন হচ্ছে আমি ভেজিটেবলগুলো দিয়ে একটু তেলের মধ্যে, তেলের সাথে যে পেঁয়াজগুলো হচ্ছে ব্রাউন করেছি ওগুলোর সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর হলুদের গুঁড়া দিব। এখানে শুধু সবজির মশলাই দিব, অন্য কোনো কিছু এড করব না। জাস্ট হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গুঁড়ো মরিচটাই দিব, আর কিচ্ছু অ্যাড করব না। এটা ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে দেওয়া হবে মরিচের গুঁড়ো। তো আমি যেহেতু কিনা মরিচটাই বেশি ইউজ করি, তো একটু ঝাল বেশি, তো অল্প পরিমাণে দিব, একদম অল্প পরিমাণে দিব মরিচটা, কারণ কালার আছে। মরিচটা যেহেতু কাশ্মীরি মরিচ অনেক ঝাল, তো একটু করে অ্যাড করলাম, মরিচটা বেশি দিই নাই। যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয় সেহেতু গুঁড়া মরিচটা কম দিলেই ভালো, সবজির মধ্যে কালারটাও সুন্দর আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনি যতটুকু খান আপনার পরিমাণ মতো লবণটা অ্যাড করবেন, কমও না বেশিও না, এটা যার যার উপর ডিপেন্ড করে। আমি যতটুকু খাই আমার পরিমাণে আমি লবণটা দিচ্ছি। এরপর একটু নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিব, হালকা নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষা হয়ে গেলেই হচ্ছে আমি বিচিটা অ্যাড করে দিব, কারণ শিমের বিচিটা আসলে অনেক অনেক মানে নরম টাইপের হয়। আরও আমি সিলে কয়েকদিন যাবৎ ডিপে রেখেছি, এটা আরও নরম হয়ে গেছে। তো কষানো আমার অলমোস্ট শেষ। এখন আমি বিচিটা অ্যাড করব। এই যে শিমের বিচি, এটা সিলা একদম শিমের বিচি। শিমের বিচিটা অ্যাড করে দিলাম। নতুন শিমের বিচিগুলো আসলে অনেক নরম হয়। তো অ্যাড করার পরে আমি নেড়ে ছেড়ে দিব, যাতে ভালো করে মশলাগুলো শিমের বিচির মধ্যেও আসলে অ্যাড হয়ে যায়। মশলাগুলো যদি আপনার কষানো ভালো করে না হয়, ভালো করে অ্যাড না হয় সবজির সাথে, পানি যদি ঢেলে দিই তাহলে হচ্ছে এগুলার ফ্লেভারটা আসলে ভালো হয় না, গন্ধ গন্ধ হয়ে যায়, এক ধরনের মশলার ঘ্রাণ। তো এখন পানিটা অ্যাড করে দিলাম। আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করবেন।
তো হয়ে গেল মোটামুটি সবজি। এই যে আমার সবজি রেডি। এগুলো এখন হয়ে আসলেই হচ্ছে চুলা বন্ধ করব। ঢাকনাটা দিয়ে হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এরপর খাওয়া-দাওয়ার পালা। আমার হাসব্যান্ড হচ্ছে আপনার মসজিদ থেকে এসে খাইতে বসে গেছে। তো খাচ্ছে, লাঞ্চ করতেছে এই আরকি। এখন সন্ধ্যার টাইম। তো বাজার করিয়েছি আজকে। কারণ বাজারগুলো করতে হয় সপ্তাহে ২-৩ বার করি কাঁচা বাজার। এগুলো ফ্রিজে রেখে দিই যেহেতু। তো আমি বাজারগুলোকে খুলতেছি। খোলার পর আসলে যেটা যেখানে প্রয়োজন সেখানে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। আর বের করে এখন রান্না করব আর খাবো। তো এই তো বাজারগুলাকে ঢাললাম একটা থালের মধ্যে। তো আমি যথাসময়ে যেরকম করি সবসময় কাজ সেভাবেই করব। আর এখানে টিস্যু দিয়ে দিচ্ছি যে আসলে কাঁচামরিচের পানি আর হচ্ছে ধনিয়া পাতার পানিটা যাতে আপনার মানে শুকনা হয়ে যায় রাখার পর। কারণ এটা যখন গরমকাল তখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আলাদাই রাখতে হয়। কিন্তু এখন তার ঝামেলা নেই। কারণ এটা সপ্তাহের উপরে ১০ দিনও রাখলেও কিছু হয় না। একদম যেরকম আস্ত ধনিয়া পাতা, আস্ত কাঁচামরিচ ওভাবেই থাকতেছে ঠান্ডার দিন। তো সেজন্য একসাথেই রেখে দিলাম আমি। আর ঝামেলা নেই। তো অন্যান্য সবজিগুলো যেখানে রাখবো নিয়ে নিচ্ছি বাছাই করে। এখানে শসা আছে, টমেটো আছে, সবগুলোই রেখে দিচ্ছি। তো রাখা শেষে আমার অন্য কাজ আছে, এগুলো করতে যাব। তো এভাবেই হচ্ছে আমি সবজিগুলোকে আসলে আনার পর বাজার থেকে গুছিয়ে রাখি প্রতিদিন। তো আসলেই করতে হয় কারণ না হলে সমস্যা হয়ে যায়, অর্ধেক পচে যায়, দেখা যায় যে অর্ধেক ভালো থাকে। তো এগুলো একটু গুছিয়ে রাখলে হয় কি যেটা যার মতো করে থাকে যখন ইচ্ছে তখন সহজভাবে নিয়ে হচ্ছে রান্নার জন্য কেটে-কুটে রান্না করা যায়। আর না হলে মিক্স রাখলে দেখা যায় একটার পচা পানি আরেকটার মধ্যে পড়ে পচে যায় পুরা সবজিটাই। তো আমি একসাথে টমেটো আর গাজর নিয়ে নিলাম। এগুলো সালাদের জন্য প্রতিদিন কাটতে হয় যেহেতু। তো নিয়ে নিচ্ছি। এরপর শিম, ফুলকপি এগুলা আলাদা করে রেখে দিচ্ছি। তো হয়ে গেছে আমার সবজি গোছানো। এখন আসলে আমাদের জন্য আসলে নিয়ে আসছে আপনার চটপটি যেটাকে বলে চটপটি নিয়ে আসছে খাওয়ার জন্য সন্ধ্যায়। তো চটপটিটা আসলে নিলাম একটা বাটিতে সাথে বড়ই আছে, সাথে পেয়ারা আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা ওগুলো খাবে, আমরা চটপটি খাবো। আর থ্যাংকস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবস। আল্লাহ হাফেজ।